দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। প্রত্যেকবারের মতো এবারও আমি সাথে রয়েছি আপনাদের মারিয়া শিমু। বছরের শেষ দিন বলাই চলে, কারণ এই বছর আমরা আর আপনাদের সামনে আসছি না, আবার দেখা হবে নতুন বছরে। সো বছরের এই শেষ দিনটা, আমাদের শেষ এই আয়োজন আমরা একটু বিশেষভাবে সাজাতে চেয়েছি, যেন আপনাদের খুব ভালো লাগা কাজ করে, আপনারা যেন বেশ এনজয় করেন। এবং যেমন আমরা বলি, আমরা একজন অতিথি নিয়ে আসি, তার সম্পর্কে জানা অজানা অনেক কথাই আমরা আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করি। আজ আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আমাদের এই সুন্দর দিনটিকে আরও সুন্দর করবার জন্য যাকে আমরা নিয়ে এসেছি, তিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয়। অভিনয় দিয়ে যিনি আমাদের মন জয় করে নিয়েছেন এবং যাকে আমরা বলতে পারি তার অভিনয় শুরু থেকে এই পর্যন্ত তিনি একজন গ্ল্যামারাস ডিভা, আমাদের সকলের অত্যন্ত প্রিয় ঢালিউড কুইন অপু বিশ্বাস। কেমন আছেন? তো ভালো, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি, অনেক ধন্যবাদ এবং অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আপনাকেও। আচ্ছা, প্রথমে একটু জানতে চাই, নতুন বছরটা আমরা প্রত্যেকবারই খুব নতুন ভাবে শুরু করতে চাই, নতুন দিন, নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে। সো নিউ ইয়ার রেজলিউশনটা কি আপনার এবারে 2025 এর জন্য? আসলে আমার কাছে ওইরকম নিউ ইয়ার কখনো মনে হয় না। আমার কাছে মনে হয় যে একটা দিন পার হচ্ছে, যেমনটা হয় সব সময় সেটাই মনে হয়। তবে কাজের জায়গাটা অ্যাকচুয়ালি নতুনভাবে প্ল্যান করছি যে 2024-এ যে কাজগুলো করেছি তার থেকে আরও নতুনত্ব বা সুন্দর আরও কিভাবে প্রেজেন্ট করা যায়, এই প্ল্যানিংটা চলছে। দেখা যাক, কারণ প্ল্যানিং তো এটা আসলে শেয়ার করার টাইম এখনো হয়নি, সো দেখা যাক। এবং যেটা হয় যে যারা আসলে যে শোবিজ ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন বা যারা অ্যাকচুয়ালি রেগুলার এরকম ক্যামেরার সামনে আসতে হয়, তারা কিন্তু চায় যে কাজটার পরেই যেন আসলে দর্শকের সামনে বলা হয়। এটা না হলে হয় কি যে যখন এখন এত সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, তো ওখানে যখন আমি বলে দিব তখন ওটা দেখার আগ্রহটা কিছুটা কমে যায়। যার জন্য আমার মনে হয় যে কাজটা হওয়ার পর যখন আমরা চিন্তা করব যে এখন আমরা রিলিজ করব বা দর্শকদেরকে জানানো দরকার, তখন জানালে বেশি ভালো হয়। সো ওই জন্য সারপ্রাইজ বা নতুনত্ব থাকুক। আচ্ছা, তো তারপর একটু জানতে চাই কেমন গেল 2024 ওভারঅল? ভালো মন্দ মিলে, সরি, কারণ আমার কাছে মনে হয় যে একটা 12 মাস, একটা বছর অনেকভাবেই মানুষ সাজিয়েছে। কেউ চিন্তা করেছে এভাবে হলে ভালো হতো, কেউ চিন্তা করছে ওভাবে হলে ভালো হতো, কিন্তু আসলে ওইভাবে অনেক সময় হয়েছে, অনেক সময় হয়নি। তবে সর্বোপরি একটি কথা বলতে চাই যে 2024 সালটা যেমনই আমি, আমার ফ্যামিলি অথবা আমার ফ্যান ফলোয়ার বা যারাই আছেন, যেমনটাই কেটেছে না কেন, 2025 সালটা যেন খুব সুন্দর এবং মানুষ যে চিন্তা করছে বা যে ভালো ভালো কাজগুলো বিভিন্ন সেক্টর থেকে যারা যেভাবে, সেইটা যেন প্রেজেন্ট করতে পারে। সো এটাই চাওয়া থাকবে। অবশ্যই আমাদের সকলেরও তাই চাওয়া, 2025 যেন আমাদের বেশ পজিটিভ ভাবে, সুন্দরভাবে এবং ভালোভাবে কাটে এবং আমাদের জীবনে যেন অনেক পজিটিভিটি নিয়ে আসে। সো রিসেন্ট কোনো কাজ করা হয়েছে কিনা? আমি তো অ্যাকচুয়ালি ফটোশুট করা হচ্ছে, ওপেনিং সেরিমনিগুলো করা হচ্ছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ব্র্যান্ডিং, সিনেমার কাজের জায়গাটা এখন একটু ভেবেচিন্তেই করা হচ্ছে। যদিও আবারও বলছি যে কাজের জায়গাটা আসলে যখন হবে বা আমরা জানাতে চাইবো দর্শকদেরকে, তখনই জানাবো। তবে 2025-এ সিনেমা নিয়ে প্ল্যানিং আছে, দেখা যাক। আচ্ছা, শেষ আপনার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল আপনার নিজের প্রোডাকশন থেকেই ছিল সেটা? না, এটা ছিল না, ট্র্যাপ একটা মুভি ছিল, যেটা শেষ চলচ্চিত্র আমার রিলিজ হয়েছিল 24-এ। আচ্ছা, তো সেটার পরে কেমন ফিডব্যাক পেয়েছেন সবার কাছ থেকে? ভালো, কারণ চলচ্চিত্রের মানুষ তো আমি, আমাকে চলচ্চিত্রের মানুষ দেখতে চাই এবং ওটাতেই পছন্দ করে। তবে এখন এত বেশি মানুষ ভালো মন্দ বুঝে গেছে বা এটা খুবই ভালো দিক, তো সেই জায়গা থেকে হয় যে এখন সংখ্যা না বাড়িয়ে কাজের মানটা বাড়ানো দরকার। তো এইটা যখন কাজের মানের চিন্তাটা মাথায় চলে আসে, তখন আসলে ওই দায়িত্ববোধের জায়গা থেকে না আসলে টাইমিং নিতে হয় যে কিভাবে আরো বেটার করা যায়। তো ওই জায়গা থেকে ডেফিনেটলি আমার প্রতি সকলেই ওই সিনেমা উপবিশ্বাস কখন করবে ওই চিন্তাটা থেকে যায়। তো আবারও বলছি যে 25-এ প্ল্যানিং আছে, দেখা যাক। এবং সেক্ষেত্রে আপনি অবশ্যই কোয়ালিটি ওভার কোয়ান্টিটিকে প্রাধান্য দিবেন। কোয়ালিটি, ডেফিনেটলি। সো আমাদের সাথে একটা ফোন আছে, দর্শকের ফোন, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। সরি, লাইনটা কেটে গেছে।
আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সাথে আছেন অপু বিশ্বাস। আপনার নাম বলে আপনার প্রশ্ন বা কিছু বলার থাকলে বলবেন। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি অপু বিশ্বাস আপুর অনেক বড় ভক্ত। আর দিদিকে আমার অনেক ভালো লাগে, বিশেষ করে জয়কে তো অনেক ভালো লাগে। আমার দিদির কাছে একটা প্রশ্ন, যে দিদি এত ব্যস্ত থাকে, এত ব্যস্ততার মাঝেও জয়কে এত টেক কেয়ার করে, এটা অনেক ভালো লাগে। জয় কি মানে ইন ফিউচারে কি ও কখনো মিডিয়া থেকে ইনভলভ হবে? আচ্ছা, ধন্যবাদ এটা আমার আপনাকে। দিদির কাছে প্রশ্ন ছিল। ধন্যবাদ দর্শক আপনাকে। সত্যি খুব দারুণ একটা প্রশ্ন দিয়ে শুরু করলো। আমার আমি অনেক অনেক প্রোগ্রামে বলা হয়েছে আসলে জয়কে আমার মিডিয়ার জগতে আনার ওইভাবে ইচ্ছেটা নেই। যেহেতু আমি ওর বাবা, আমরা দুজনেই মিডিয়ার মানুষ। তবে যেহেতু সবসময় আমি একটা কথা বলেছিলাম যে জয় আসলে আমার মার সন্তান, মানে আমার মা, মানে ওর নানিমা। তো উনি যেহেতু পৃথিবীতে বেশি টেক কেয়ার করতেন, উনি যেহেতু পৃথিবীতে নেই, তো আমি চাই যে আমার মার ইচ্ছেটা আমি পূরণ করি। আমার মা চেয়েছেন যে ও যেন ডাক্তার হয়। আচ্ছা, হ্যাঁ, তো ওই বিষয়টাকে আমি অনেক বেশি ফোকাস করার চেষ্টা করি। তারপরেও একটা মানুষ যখন বড় হয় তখন তার নিজস্ব ইচ্ছা শক্তিও থাকে যে আমি এটা হতে চাই, ওটা হতে চাই। তো অবশ্যই আমি আমার সন্তানকে প্রাধান্য দিব যে ও কি চায় বা ওর চাওয়াটা কি। এবং বাচ্চাদের কিন্তু চাপিয়েও দেওয়া যায় না। আমি অন্তত দিব না, এই কারণে দিব না কারণ প্রত্যেকটা মানুষের তার নিজস্ব স্বাধীনতা আছে, সে কি হতে চায় বা কি হলে তার ভালো লাগাটা কাজ করবে। তবে আমি ইনফরমেশনটা দিব যে আমি চাই তোমার, যেহেতু দিদা চাইতেন যে তুমি, গ্র্যান্ড মম চাইতেন যে তুমি ডাক্তার হও, অ্যান্ড তোমার ফ্যামিলিতেও আছে চলচ্চিত্রের মানুষ, এখন তুমি ডিসাইড করো। আচ্ছা, ওকে যদি জিজ্ঞাসা করা হয় এখন তো মোটামুটি সে বেশ ভালো কথা বলতে পারে। যখন যেটা মন চায় তখন সেটা বলে। লাইক কখনো মন চায় যে সে ডক্টর হবে, কখনো মনে চায় সে ইঞ্জিনিয়ার হবে, কখনো বলে আমি পাপার মতো অনেক স্মার্ট হিরো হব। এখন তার যেটা মনে চায় সেটাই সে হতে চায়, যখন যেটা তার ভালো লাগছে। আচ্ছা, সেক্ষেত্রে কি জয়ের বাবার কোনো ইচ্ছা আছে কিনা যে জয়কে এটা বানাবো বা ওটা বানাবো? বাবা তো সবসময় চাই সে নায়ক হোক। আচ্ছা, এমনও হতে পারে সে ডক্টর হওয়ার পাশাপাশি সে ফিল্মেও কাজ করতে পারে বা স্ক্রিনেও কাজ করতে পারে। আসলে আপু, বাচ্চাদের ফিউচার নিয়ে না, মানে আমি দেখেছি যত চিন্তা করা হয় বা ভাবা হয় ঠিক ওই প্রপারলি হয় না। এটা আসলে সময়ের সাথে সাথেই বোঝা যায় যে আসলে কি হবে আর কি হওয়া উচিত। ট্রু। আচ্ছা, জয়কে আমরা যতখানি সোশ্যাল মিডিয়াতে দেখি খুব শান্ত নরম একটা বাচ্চা, সো ও কি ছোটবেলা থেকে এমন কিনা বা কখনো দুষ্টুমি করে কিনা? না, দুষ্টুমিটা যেটা হচ্ছে আমরা জানি, কিন্তু ও যখন বাইরে আসে বা কারোর সামনে থাকে অথবা আমি ওর ভিডিও করি, তখন পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্র। আচ্ছা, বাচ্চাদের মধ্যে তো বাচ্চামি একটু থাকবে, এটাই স্বাভাবিক। সেটা থাকে, সেটা আমি জানি, মানে কি অত্যাচারের মধ্য দিয়ে যেতে হয় আমাকে সেটা আমি জানি। তবে অনেক সাপোর্ট করে আমাকে, আমার শুরু থেকে এ পর্যন্ত ও অনেক সাপোর্ট করেছে আমাকে, আমার কাজের জায়গা থেকে সবকিছু মিলে। আচ্ছা, তো যখন প্রথম জয় হওয়ার পর আমরা দেখেছি যে একটা পিরিয়ড আপনি গ্যাপ নিয়েছেন এবং তারপরে যখন আপনি আবার কাজ করা শুরু করলেন, তখন কি আপনি যখন কাজে বের হতেন জয় কান্নাকাটি করতো বা আপনাকে আটকানোর চেষ্টা করতো? আমি সে কথাটাই বললাম যে ও আমাকে অনেক সাপোর্ট করেছে। আচ্ছা, না, কান্নাকাটি না, ও আসলে কিছুটা আমি বুঝিয়েছি, তখন তো মা ছিলেন, তো ও বুঝতে পারতো যে আমি কাজ করছি বা বিজি আমি, এবং সবশেষে আমাকে তার কাছে আবার যেতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। এটা মানে দিন শেষে ঘুরে ফিরে মা আমার কাছে আসবে, এটা হচ্ছে। যেমন আমার যখন লাল শাড়ির শুটিং আমি করছিলাম, তখন বেশ 20 ডেজের মতো আমার থেকে ও একদমই আলাদা ছিল। এই বিষয়টা ও অনেক অনেক বেশি কষ্ট পেয়েছে, যার জন্য যেটা হয়েছিল 2 ডেজ করে স্কুল অফ থাকতো, ফ্রাইডে স্যাটারডে এই 2 দিন করে আমার সাথে শুটিং এ ছিল। আচ্ছা, এখন তো সে বড় হয়ে গেছে, এখন যদি আপনাকে ঢাকা বাইরে কোথাও যেতেও হয়, আমার মনে হয় যে সে তো আপনার সাথে কাজের জায়গাটা অনেকটা আমি একটু এখন কিন্তু আসলে বাচ্চাকে বেশি সময় দেওয়ার টাইম। অনেকে বলে না ছোটবেলায়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে, মানে আমি আমার সন্তানকে দিয়ে যেটা আমার এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে রাইট নাও এখন হচ্ছে কি ওকে প্রপার টাইম দেওয়ার টাইম, কারণ এখন ওর যে গ্রুমিংটা বা এখন ও যেটা শিখছে বা শেখানো উচিত, যেহেতু গ্রোয়িং আপ এখন। এক্স্যাক্টলি। সো ওই জায়গা থেকে ছোটবেলাতে হয়তো বা নানি দাদি বা ফ্যামিলি যে কোনো মানুষের কাছে ওই বড় হতে পারে, বাট ওই সময় কেয়ারিংটা আলাদা থাকে। এখন একদম প্রপার মাকে দরকার, এই জন্য আমি কিছুটা কাজের সংখ্যা কমিয়েছি। বিশেষ করে তো একদমই মানে ঢাকার বাইরে বা ওকে ছাড়া দূরে থাকতে হবে, এই কাজগুলো একটু তুমি প্রায় বলতে পারেন অফ করে দিয়েছি, যেটা না করলে নয়। আচ্ছা, সেটা আপনি মেইনটেইন করে চলেন। আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোন নিয়ে নিচ্ছি।
আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্ন অথবা আপনার কিছু বলার থাকলে বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যালো। জি, আমরা দুজনই ভালো আছি, বলুন। আচ্ছা আপু, আমি একটু অপুদির সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি, অপুদি শুনছেন? হ্যালো অপুদি, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ ভালো আছি আপু, আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, আপনাকে রেডে এত সুন্দর লাগছে, মানে যা বলার মতো না। মানে আপনাকে মনে হচ্ছে একটা লাল গোলাপ। হ্যাপি নিউ ইয়ার। আপনাকে দেখে আজকে আমরা মনে হচ্ছে যে নিউ ইয়ারটা অনেক সুন্দর হবে। ও মাই গড, থ্যাংক ইউ ভেরি মাচ আপু, আপু। আপনি তো অলওয়েজ ব্র্যান্ড পরেন। আজকে যে শাড়িটা পরে আছেন এটা কোন কোন ব্র্যান্ডের বলেন? না, এটা কোনো ব্র্যান্ডের নয়, এটা আসলে একটা শাড়ি পারচেজ করা। এটা অপু বিশ্বাস আপনাকে ব্র্যান্ড। অনেক সুন্দর লাগছে আপু, যা আসলে একটি প্রশংসা না করেই পারলাম না। তো Oh my God. আপনাকে আপনার সৌন্দর্যের রহস্যটা আপু প্লিজ বলেন। এই যে আপনি সুন্দর, আমাকে এত সুন্দর করে মানে কেমন করে নিজেকে আপনি এরকম মেনটেন করে রাখতে পারেন, প্লিজ সেটা জানতে চাই। আমি ক্যামেরার জন্য হয়তো বা আপনি আমাকে দেখতে পাচ্ছেন আমি সুন্দরী, আমার বিশ্বাস আপনার কথা এবং কণ্ঠ এত সুন্দর, আপনি সামনাসামনি আরো বেশি সুন্দর। আসলে আপনারা আমাকে অনেক ভালোবাসেন, এটাই আমার সৌন্দর্যের রহস্য। ওকে দর্শক, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। হ্যাপি নিউ ইয়ার হ্যাপি আপনাকে। নিউ ইয়ার আপু। এই যে এত ভালোবাসা, নিশ্চয়ই কোথাও যখন যান, সেটা কোনো ওপেনিং এ হোক অথবা শুটে হোক, যখন কোনো একটা পাবলিক গ্যাদারিং এ থাকেন, তখন আসলে এটা কিভাবে ম্যানেজ করেন? নিশ্চয়ই আমরা তো দেখি মাঝে মাঝে যে মানুষ একদম পারলে এসে আপনাকে ধরবে বা আপনার কাছে আসবে, এমন একটা অবস্থা আপু, থাকে। এটা ম্যানেজ করার কিছু না, এটাই তো আমাদের প্রাপ্তি, যে আমাকে দেখে মানুষ কাছে আসবে, ভালোবাসবে। এবং আমি ট্রাই করি সকলের সাথে কথাবার্তা এবং প্রত্যেকটা জায়গায় আমি তাদের সাথে টাচ করার চেষ্টা করি। অনেক সময় হয়ে ওঠে, অনেক সময় হয়ে ওঠে না। যখন হয়ে ওঠে না, তারা হয়তো বা জিনিসটা বুঝতে পারেন না, হয়তো বা সুযোগের জায়গাটা আসে না, অভিমান তবে করে হয়তো বা। অভিমান করে। তবে আজকে যেহেতু আমি একটা প্রোগ্রামে আছি, আমি বলতে চাই যে আমি কিন্তু সকলের সাথে কানেক্ট করতে চাই, কিন্তু সিচুয়েশন অনেক সময় হয় না, এটা রাগ করার কিছু নেই। তবে আমি মন থেকে চাই যে আমার আর একটা পরিবার আমার দর্শক, কারণ তারা ছাড়া একদম আমি জিরো। যেমন পরিবার ছাড়া প্রত্যেকটা মানুষই জিরো, Right. তেমন একজন অপু বিশ্বাসের নামের পেছনে তাদের দর্শক ছাড়া আমি জিরো। সো ওই জায়গা থেকে আমি সবসময় চাই যে আমি যেন তাদের সাথে কানেক্ট হতে পারি। ট্রু। সো অপু জয় প্রোডাকশন থেকে আমরা লাস্ট দেখেছি যে চলচ্চিত্র রিলিজ হয়েছে লাল লাল শাড়ি। শাড়ি। তো এরপরে আর কোনো প্ল্যান আছে কিনা, বা এরপর কেন আমরা আর নতুন কোনো চলচ্চিত্র পাচ্ছি না? সরি, চলচ্চিত্র পাচ্ছেন না, এটা মানে এটা ঠিক না। এটা কারণ হচ্ছে যে চলচ্চিত্র জায়গাটা কিছুটা কমিয়ে এসেছে না। আমি তো অভিনেত্রী থেকে প্রযোজনা ভালোবাসা করা, ভেবে, হ্যাঁ। হ্যাঁ, তো যারা প্রযোজক আছেন তারাও তো কিছুটা কমিয়ে দিয়েছেন। আর আমার যেহেতু ব্যস্ততা আমার কাজের মধ্যে, সো ওই জায়গা থেকে দুটা ব্যালেন্স করা কিছুটা ডিফিকাল্ট। Tough তবে অপুজয় প্রোডাকশন থেকে আমার নেক্সট কাজ হওয়ার চিন্তা আছে। পরিপূর্ণতা দেখি, কখনো কোনো প্রোগ্রামে যদি সুযোগ হয় আমি অবশ্যই ব্যাপারটা ক্লিয়ার করব। অবশ্যই, আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্ন অথবা আপনি যা বলতে চান সেটি বলবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আপনাদের দুজনকে অসম্ভব সুন্দর লাগছে। অপু আপু আমার খুব পছন্দের একজন নায়িকা। তো যখনই দেখি কোনো ইয়েতে, আসলে লাইভে সাধারণত লাইন পাই না, তো আজকে ভাগ্যক্রমে পেয়ে গেলাম। তো সামনাসামনিও মানে হয়তো বা আপনি আরো অনেক সুন্দর, কখনো দেখতে পারলে খুব খুশি হব। দুজনকেই খুব ভালো লাগছে, আপনাকে অনেক সুন্দর লাগছে। আর ভবিষ্যতে আরো আপনার অনেক সুন্দর সুন্দর মুভি দেখতে চাই, আশায় থাকলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এবং আসলেই তাকে আজকে খুব বেশি সুন্দর লাগছে এবং সামনাসামনি তিনি আরো অনেক বেশি সুন্দরী, সেটা আমি এশিওর করছি আপনাদেরকে। একদমই না, আপনি অনেক সুন্দরী। আসলে আমি ভীষণ ভালো লাগছে যে প্রত্যেকটা ফোনে মেয়েরা আসছে, রাইট। মানে মেয়েরা আমাকে যে এত পছন্দ করে, এটা কিন্তু খুব রেয়ার আমাদের সোসাইটিতে, যেটা আমরা জানি যে মেয়েরা মেয়েদেরকে হিংসা করে, দেখতে পারে না। ছেলেরা না করলেই ভালো। মেয়েরাই করুক, মেয়েরাই করুক, তাহলে অন্তত এই সান্ত্বনা দেওয়া যাবে। সান্ত্বনা না, আমার কাছে না ভালো লাগাটা বেশি কাজ করে। কারণ আমাদের ফিল্মের কিন্তু বিজনেসের ক্ষেত্রে যেটা খুব বেশি ফোকাস করে যে নারী দর্শক সিনেমা হলে আসছে কিনা। তো সেই জায়গা থেকে আমি আসলে আমি টুকটাক সোশ্যাল ওয়ার্কেও যাওয়া হয় মাঝে মাঝে, তো আমি দেখেছি মেয়েরা অনেক বেশি পছন্দ করে। আমি এটা নিজেকে কি বলবো, যে
ব্লেসিং বলবো, যে মেয়েদের ভালোবাসা পাওয়া অনেক অনেক অবশ্যই কারণ তাই। আমি নিজেও একজন নারী। রাইট, একদম সত্যি কথা বলেছেন। মেয়েদের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়াটা মানে আমার কাছে মনে হয় এইটাই রাইট। এক্স্যাক্টলি, মানে বানিয়ে বলছেন আবার বাড়িয়ে বলছেন না। আচ্ছা, আমরা জানি যে করোনার পরবর্তী সময়ে কিন্তু আমাদের আশেপাশের যে দেশগুলো আছে ওয়েল ডেভেলপড কান্ট্রির সাথে সাথে আমাদের দেশেও ওটিটি প্ল্যাটফর্ম একটা বুমিং একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। সো অনেক ভালো ভালো কাজ আমরা দেখতে পাচ্ছি, বেশ ভালো ভালো প্রোডাকশন হচ্ছে। সো ওটিটির জন্য কোনো কাজের অফার এখন রয়েছে কিনা? আমি একটা করেছি, ছায়াবাজি একটা করেছি। আসলে ওটিটিতে যে কাজগুলো হয় এখানে একদম আমার মনে হয় যে স্টোরিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি একটা করেছি, আমার সাথে আরো দুটো ওটিটির কথা হয়েছে, এর আগেও হয়েছিল, কিন্তু মনে হয়েছে যে এটা উপবিশ্বাস। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি, আমাদের অনেক ফোন আসছে এবং তাই? একটা ফোন অনেকক্ষণ ধরে লাইনে আছে, আমরা একটু ফোনটা নিয়ে না হলে আবার রাগ করবে। না 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 না, কাউকে রাগ করাতে চাই না। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে আপনার যা বলার আছে বলবেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা, ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। এই তো ভালো। আমার নাম আরমান চৌধুরী, আমি বগুড়া থেকে বলছি। ও, আমার দেশি। আমাদের এক বগুড়ার গর্ব আসছে এখানে প্রোগ্রামে, Thank you. দেখে আমার খুব ভালো লাগলো। যাকে নিয়ে আমরা বগুড়ার লোক খুব গর্ব করি। আমাদের বগুড়ারই এক বোন, সে এত ফেমাস, এতগুলি সিনেমা করছে, এটা বগুড়ার বাসীদের জন্য একটি গর্বের বিষয়। তো সুতরাং আপু, আপনার তো এখন তো আপনাকে দেখে আরো বেশি ইয়াং মনে হচ্ছে আগের থেকে। তো এটার রহস্যটা কি যে আপনি দিন দিন এত ইয়াং হয়ে যাচ্ছেন? আমি বগুড়ার আলু বেশি খাই। ধন্যবাদ দর্শক না, আপনাকে। ধন্যবাদ। আসলে আমার কাছে মনে হয় কি যে সর্বোপরি একটি কথাই বলতে চাই যে আমাকে আসলে অনেক বেশি ভালোবাসে। মানে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করার পর আমি দেখেছি যে আমার খুব একটা হিটার্স নেই বা খুব আহামরি কিছু নেই একটা সার্টেন টাইমের কারণে। বাট আমি যদি আগে যাই, আমি দেখেছি যে আমার কোনো হেটার্স নাই বা আমার কোনো ভুল ধরার মতো এরকম কিছু নেই। Right. মানে আমি মানে ভালোবাসার জায়গা। এবং আমি অনেক জার্নালিস্ট ফেস করি, আমি দেখেছি যে তারা অনেক জায়গায় অনেক কিছু হয়ে যায়, দিদি মানে ঠিক আছে, দিদি আছে, আর কোনো প্রবলেম নাই। তো আমার কাছে মনে হয় যে না, আমার কাছে সব অনেক বেশি ভালোবাসে। এটা আমি জানি না, আমি সত্যি উপরওয়ালার কাছে, ঈশ্বরের কাছে আমি আজকে থ্যাঙ্কস জানাই যে আমাকে এত ভালোবাসে মানুষ। এটা অন্যরকম একটা ভালো লাগা, অন্যরকম একটা কি বলে ব্লেসিং। এবং ধন্যবাদ দর্শক আপনাকে। সব অনেক মেয়েদের ফোন পাচ্ছি আমরা, তার মধ্যে একটা ছেলের ফোন পেয়েছি, তারপর আমার দেশের মানুষ ভালো লেগেছে, দেশি মানুষ, এবং খুব সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েশন করেছেন। ধন্যবাদ আপনাকে। তো বলছিলাম কাজ নিয়ে কথা, ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে কথা, যে ওটিটি প্ল্যাটফর্মে কাজের ক্ষেত্রে আসলে ডিফারেন্সটা কি দেখেছেন আপনি মুভির সাথে? মুভি তো একটা বড় ক্যানভাস, যেখানে আপনার স্টার্টিং অ্যান্ড এন্ডিংটা রাখতে হয় এবং সেটা খুব ডেপথে রাখতে হয়, গান থেকে শুরু করে সব কিছু। আর ওটিটির ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে একটা গল্প ক্রিয়েট করে প্রেজেন্ট করা। কিন্তু ইদানিং দেখেছি বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মের কাজও কিন্তু সেন্সর সার্টিফিকেশন করেও কিন্তু রিলিজ হচ্ছে। হ্যাঁ, তো আসলে আমি এত কিছু বুঝি না, কারণ আমি নিজে ডিরেক্টর না, প্রযোজক হয়েছি, বাট ওই রকম প্রফেশনাল না। যদি প্রফেশনাল অভিনেত্রী বলেন, সেটাই আমি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে চলচ্চিত্র একটা বড় কিছু, বড় একটা ক্যানভাস, যেখানে মানুষ মুখিয়ে থাকে এবং সেখানকার শিল্পীদেরকে বা কলাকৌশলীকে খুব সহজেই মানুষ চেনে বা মানুষের জায়গা অবধি পৌঁছে যায়। আর ওটিটিটা যেটা হয়েছে, এখন তো সোশ্যাল মিডিয়া অনেক বেশি অ্যাক্টিভ। আমার কাছে মনে হয় যে ওটিটি আর চলচ্চিত্রের মধ্যে অবশ্যই অনেক বড় একটা গ্যাপ অ্যান্ড পার্থক্য আছে, কিন্তু সেটা কি এটা আমি জানি না, আমার কাছে ফিল হয়। আচ্ছা, প্রোডাকশনের ক্ষেত্রেও তো অবশ্যই নিশ্চয়ই চলচ্চিত্র অ্যারেঞ্জমেন্টটা তো অনেক বড় থাকে, অনেক বিশাল অবস্থা, প্রোডাকশনের লোকজন ভরপুর একদম সবসময়। সো সেক্ষেত্রে আমাদের কাছে এটা মনে হয় যে যারা আসলে চলচ্চিত্রে একবার ইনভলভ হয়ে গেছে এবং চলচ্চিত্রের মজাটা পেয়ে গেছে, তাদের জন্য ওটিটিটা বোধহয় একটু না, আমি ওইভাবে বলবো না, আমি প্রত্যেকটা কাজকে রেসপেক্ট করি। এই যে আমার ওপেনিং নিয়ে অনেক সময় অনেক ধরনের মন্তব্য করা হয়, এটাকেও আমি রেসপেক্ট করি, কারণ আমি একজন অভিনেত্রী। তো সেই জায়গা থেকে আমার যে যে কাজগুলোতে ইনভলভ হওয়ার কথা, আমাকে তো সেখানেই করানো হয়। আমাকে তো আর মানে বলে না যে তুমি ডক্টর একটা মেডিসিন দাও,
সেটা কিন্তু আমাকে বলা হয় না, আমাকে বলা হয় যে একটা প্রতিষ্ঠান ওপেনিং হচ্ছে, অপু বিশ্বাসকে আনা হচ্ছে, অথবা একটা ব্র্যান্ডিং এর জন্য ফটোশুট করানো হচ্ছে, অথবা একটা ক্যারেক্টারের জন্য আমার কাছে আসছে যে আপনি চিত্রনায়িকা হয়ে কাজ করবেন। সো আমি তো আমার এরিয়ার মধ্যেই আছি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মানে ওটিটিকে আমি কখনোই ওইভাবে দেখব না। তবে এটা সত্যি দুটার প্ল্যাটফর্ম দুরকম। আচ্ছা, যেহেতু আপনি বললেন যে নানান সময় নানান মানুষ আপনার কাজ নিয়ে বা আপনি এখন নতুন নতুন যেগুলো করছেন সেগুলো নিয়ে নানা ধরনের কথাবার্তা বলে, কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করে। আমরা কিন্তু দেখে থাকি, শুধু আপনার ক্ষেত্রেই নয়, অন্যান্য সেলিব্রিটিদের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একটা অনুষ্ঠানে গেলে অথবা কোনো ইন্টারভিউর সামনে গেলে তাদেরকে হুটহাট করে পার্সোনাল কোনো কোয়েশ্চেন করা হয়, অথবা এমন কোনো একটা প্রশ্ন করা হয় যেটাতে আসলে বোঝা যায় একটু বিব্রত বোধ হয়তো বা সেই স্টার করছেন, এবং সেটা নিয়ে পরবর্তীতে দেখা যায় যে সেই অংশটুকু কেটে কেটে নিয়ে একটা ভিউজের বিষয় করা হচ্ছে বা সেটাকে ভাইরাল করার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়গুলোকে আসলে কিভাবে আপনারা ট্যাকল দেন, অথবা তারা প্রশ্নগুলো করার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করে নেয় কিনা, আপনাদের পারমিশন নিয়ে করে কিনা? পারমিশন তো একেবারে নেওয়া হয় না, তবে একটা জায়গায় খুব কষ্ট লাগে যে যারা কোশ্চেন করছেন সেটাকে এডিট থাকে, কিন্তু যে অ্যান্সার করছেন তার অ্যান্সারের জায়গাটা কোথায় ভুল আছে সেটাই প্রেজেন্ট করে। ওই যে বেলা শেষে একটাই কথা যে এখন তো সোশ্যাল মিডিয়া অনেক বেশি অ্যাক্টিভ, যেখান থেকে আর্নিং এর একটা সোর্স আছে। আমার মনে হয় এইটাই মূল কারণ। আচ্ছা, তো যখন এমন করা হয়, এমন একটা প্রশ্ন আমরা অনেক জায়গা থেকে জেনেছি এবং আমরা জানি পার্সোনালি আপনি খুব ইমোশনাল একটা মানুষ, সো এমন যখন করা হয় এবং সেটাকে যখন স্ট্রেচ করা হয় তখন নিশ্চয়ই খুব খারাপ লাগেই কাজ করে বা বেশ খারাপ বেলা লাগে। শেষে একটা সব শেষে কথা হচ্ছে মানুষ তো বেলা শেষে, মানে আমাদেরও যেমন মন আছে, অপোজিট মানুষেরও তো মন আছে, আমাদেরও কষ্ট লাগা আছে, ভালো লাগা আছে, মন্দ লাগা আছে, অন্য মানুষদেরও আছে। তাদেরকে নিয়ে যদি পারিবারিকভাবেও কেউ কোনো একটা কথা ট্রোল করেন বা কোনো একটা বিষয়কে হার্ট করে, তাদের যেমনটা কষ্ট লাগে, সোশ্যাল মিডিয়ায় তো আমাদেরও ফ্যামিলি ইনভলভ থাকে, আমরা নিজেরাও থাকি, কাজের জায়গাটা থাকে, তখন আমরাও হার্ড হই। কিন্তু এটা আসলে ব্যাখ্যাটা কিভাবে দিব জানি না, তবে যেহেতু সোশ্যাল মিডিয়ার মানুষ আমরা, সো সোশ্যাল জায়গা থেকে এইভাবে হ্যান্ডেল করতে হবে। এটা আগে খুব ইমোশনালি নিতাম, এখন প্র্যাকটিক্যালি নিতে না, এটা স্বাভাবিক ব্যাপার, এটা কোনো বিষয় নয়। অবশ্যই, কিন্তু আমাদের সেই জায়গা থেকে কিন্তু আমাদের সবসময় মনে হয়, স্পেশালি এটিএন বাংলা একটা জিনিস সবসময় মেনটেন করে থাকেন যে গেস্টকে অথবা স্টারকে হার্ট হন অথবা অ্যাটাক ফিল করেন এমন কোনো কিছু যেন কখনো না করে। আমার মনে হয় যে রেসপেক্টটা থাকা উচিত একটা স্টারের প্রতি বা একটা আর্টিস্টের প্রতি। আমার কথা হচ্ছে সর্বোপরি মানুষ মানুষের প্রতি রেসপেক্ট থাকা দরকার, কারণ আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয়, প্রত্যেকটা মানুষই আমরা মানুষ যেমন মরণশীল তেমন ভুলও করবে, এটাই স্বাভাবিক বিষয়। তো অ্যাজ এ হিউম্যান আমরা যদি একজন অপরের সেই ভুলটাকে সুন্দর প্রেজেন্টেশনটা দিই তাহলেই মনে হয় যে ভালো হয়। এনিওয়েজ এটা নিয়ে আমার কোনো সে নাই, কারণ দিন শেষে খারাপের থেকে ভালোর পরিমাণই আসলে আপনার ঝুলিতে বেশি, ভালোবাসার আমি চিন্তা করি, আমি ওইভাবে চিন্তা করি, একটা ভালো জিনিসকেও যেমন ভালোভাবে নিই, একটা নেগেটিভ জিনিসকেও আমি চিন্তা করি যে না ঠিক আছে ফাইন, শিখলাম কিছু। আচ্ছা, তো সবাই কিন্তু যারা স্টার, যারা কাজ করেন, যারা লাইমলাইটে থাকেন, যেহেতু তাদেরকে দর্শকরা অনেক ভালোবাসেন, ফলো করেন, তাদের সম্পর্কে ইন অ্যান্ড আউট সব কিছু জানতে চান, সেই জায়গা থেকে অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন যে অপু বিশ্বাস ভবিষ্যৎ নিয়ে কী ভাবছে, বা অপু বিশ্বাসকে কখনো কি পার্টনারের সাথে দেখা যাবে কিনা, সেই জায়গা থেকে মানে বিয়ে অথবা হাজব্যান্ড অথবা মানে কি প্রশ্নটাই তো আমি বুঝতে পারিনি, মানে অ্যানসার কি করে ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবছেন? সিনেমা নিয়ে না, সিনেমা তো অবশ্যই পার্সোনাল লাইফ নিয়ে। পার্সোনাল লাইফ আবার কি? মানে আপনি এখন যেমন আছেন ঠিক তেমনই আপনি কেমন ভালো আছেন? কেমন আছি? আমি তো ভালো আছি, শুধু জয়কে নিয়ে এবং আপনাকে নিয়ে। আসলে আমি এইভাবে দেখি না, কারণ কারণ একটা সন্তান তো আর একা পৃথিবীতে আসেন না, অবশ্যই একটা পরিবার বন্ধনের মধ্য দিয়ে আসে, আর আমার তো সুন্দর একটা সংসার। তো সেই জায়গা থেকে এটাকে আমি এইভাবেই রাখি, কারণ আমার সন্তান এখন সোশ্যাল মিডিয়া বোঝেন, দেখেন, আমি এমন কোনো ওয়ার্ড বা এমন কোনো সিচুয়েশন আনতে চাই না যেহেতু তার চোখে পড়ুক, কারণ যে জিনিসটা সত্য নয় বা যে জিনিসটার সাথে আমি নিজেকে রিলেট করতে চাই না, সো সেটা কেন আমি কথা বাড়াবো?
সো আমি ঠিক আছে, তবে ভবিষ্যৎ প্ল্যানিং যদি সিনেমা নিয়ে বলেন বা কাজের জায়গাটা বলেন, এটা নিয়ে না অনেক প্ল্যানিং, আসলে কি বলবো আর কি বলবো না, আসলেই আমরা দেখতে পাবো। হ্যাঁ আসলে আমরা জানতে পারবো আর দেখতে পারবো। এবং এই যে সন্তানের কথা মাথায় রেখে যে বিষয়গুলো আপনি মেনটেন করে যাচ্ছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভালো মায়ের, একটা ভালো অভিনেত্রী না শুধু, আপনি আপনার জায়গা অভিনয়ের জায়গা থেকে আপনি পারফেক্ট একজন অভিনেত্রী, সবার ভালোবাসা পেয়েছেন। এবং দেখা যাচ্ছে মায়ের বা সন্তানের ক্ষেত্রেও কিন্তু আপনি বলে না অনেকে এক্সাম্পল যখন দেয় যে না অপুদি মা হিসেবে এত বেস্ট, এত মা হিসেবে কিভাবে বেস্ট হয়ে যায়। সো অনেকেরই প্রশ্ন, এবং আমরাও দেখেছি দিনে দিনে যে চেঞ্জটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার দেখতে পাচ্ছি, সেটা আসলে কিভাবে সম্ভব, কিভাবে নিজেকে মেনটেন করেন, প্লিজ আমরা একটু জানতে চাই যে কিভাবে নিজেকে মেনটেন করা হয় এবং কিভাবে এই যে দিনের পর দিন আপনি আরো সুন্দর হয়ে উঠছেন। সুন্দর কিনা জানি না, তবে আগের থেকে অনেক বেশি দায়িত্বটা বেড়ে গেছে। আগে তো মা ছিল মানে অনেক কিছুই কম ছিল, এখন তো একদম বাজার করা থেকে শুরু করে ছেলের স্কুল থেকে শুরু করে নিজের কাজে থেকে শুরু করে সব কিছু মানে একদম যাকে বলে একদম বুয়া থেকে ম্যাডাম, মানে বুয়া থেকে ম্যাডাম সবকিছু, সব রোল প্লে করতে হয়। একদম। তো ওই জায়গা থেকে সুন্দর কিনা জানি না, তবে আমার কাছে মনে হয় যে দর্শকের ভালো লাগাটা আমার প্রতি আগের থেকে বেড়ে গেছে। এই জন্য মানে বলে না যে যাকে ভালো লাগে তার সবই ভালো লাগে, আর যার ভালো লাগে না তার চলনও ব্যাকা। তো আমার কাছে মনে হয় যে ভালো লাগাটা দর্শকদের কাছে বেড়ে গেছে। অবশ্যই আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, ফোনটা কেটে গেছে, আমরা আশা করছি আমরা আবার কানেক্ট করতে পারবো দর্শকের সাথে। সো নিজেকে ভালো লাগার দায়িত্বটা আসলে এখন আমরা দেখি, সবাই জানিও যে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হয়। সো দিন শেষে নিজেকে আসলে ভালো রাখার জন্য কি কি করণীয়? প্রথমে আমি একটি কথা বলবো যে বিষয়টা মেয়েরা আমি দেখেছি, আমি অনেক নারী উদ্যোক্তাদের কাছেও যাওয়া হয়, অনেক মেয়েদের কাছাকাছি গিয়ে কথা বলা হয়। তো ওই জায়গা থেকে আমি দেখেছি যে লাইফে যারা সেকেন্ড অপশন চিন্তা করে আসলে হ্যাপিনেসটা গিয়ে কোথায় পায়, লাস্ট অব্দি পায় কি? আমার মনে হয় না যে পায়। 99.5% মানুষই কিন্তু ওইখান থেকে হার্ড হয়। সো আমার কাছে মনে হয় যে মানে এমনিতে তো প্যারা থাকেই, আরো প্যারা যোগ করার কি দরকার আছে? তো সেই জায়গা থেকে আমার কাছে একটাই থাকবে বিষয় যে জীবন একটা, সন্তান সংসার একটাই ভালো, এটা সৌন্দর্য অন্যরকম, এবং এই সৌন্দর্যটা কে বহন করবে জানি না, বাট বেলা শেষে সন্তান এটা বহন করে, জাস্ট মাই ফ্যামিলি, একটাই ফ্যামিলি বা আমার এটাই পরিবার। ডিস্টেন্সের জায়গাটা যেটাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, ওটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে মানুষটা নতুন, যে মানুষটাকে আনা হয়েছে পৃথিবীতে, তার হ্যাপিনেসটা বা তার ওই মানসিক শান্তি। এবং আমি যেটা বোঝাতে চাচ্ছি যে হয় না যে ডিভাইডেশনটা যেন তার মাথায় কোনোভাবেই না আসে, এটা আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন মানুষকে বলার থাকবে। আর বেলা শেষে একটি কথাই বলবো যে সব সময় যে একভাবেই মানুষ চিন্তা করবে নিজেকে, বা আমি আমার মতো করেছি, হয়তো অন্যের ক্ষেত্রে এটা নাও হতে পারে, তার চেয়ে অনেক বেটার হতে পারে, তবে যেটাই হোক না কেন মানুষ চিন্তা করে বুঝে যেন সেই কাজটা করে, তাহলে জীবন সুন্দর। এবং অবশ্যই যদি একজন সন্তান থাকে তার কথা ভেবেই আসলে, হ্যাঁ, মানে সন্তান না থাকলে তো আমি এই এত মানে ভারী কথা বলতেই যাব না, বাট সন্তান যদি থেকে যায় তাহলে অফকোর্স তাকে মেইন প্রায়োরিটি দিতে হয়। বাচ্চা ইম্পর্টেন্ট, তারপর সবকিছু। চমৎকার বলেছেন, অনেক ধন্যবাদ। তো এখন আমাদের চলচ্চিত্রের যে ইন্ডাস্ট্রিটা, আমরা কিছুদিন আগ পর্যন্ত বেশ হতাশ ছিলাম, এখন কিন্তু আমরা আস্তে আস্তে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি এবং মোটামুটি আশাবাদী। তো এখন আমাদের যে ইন্ডাস্ট্রি, সেটা নিয়ে আপনার কি বলার আছে? এখন তো আসলে ইন্ডাস্ট্রি নিয়ে একটি কথাই বলবো যে এখন সামনে আরো ভালো কাজ করতে হবে, এই চিন্তাটাই সকলের মাথায় চলে এসেছে, আর সেই চিন্তাটা করছেও অলরেডি সকলে। আর আমাদের ইনভেস্টের জায়গাটা না আসলে একটু কর্পোরেট হওয়া দরকার, তাহলে আমার মনে হয় যে আমাদের চলচ্চিত্র জায়গাটা অনেক দূরে এগিয়ে যাবে। কারণ আপনি যদি হলিউড বলিউড বলেন, এখানে কিন্তু ম্যাক্সিমাম ইনভেস্ট যারা করেন সেটা কিন্তু কর্পোরেট থেকে করে। তো কর্পোরেট থেকে যদি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে একটু মুখিয়ে আসে, তাহলে আমার মনে হয় মানে চলচ্চিত্রটা চেঞ্জ হওয়া সম্ভব। কারণ বাংলায় বলতে গেলে যে টাকা ছাড়া তো আর কোনো কাজ হয় না। ট্রু।
সবারই চেষ্টা আছে, যদি একটু ফিনান্সিয়াল জায়গাটা আমাদের Exactly. স্ট্রং হয় তাহলে আমরা আরো ভালো করতে পারবো। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, ও। গল্প করতে করতে সময় শেষ হয়ে আসলে গেছে। বুঝতেই পারলাম না, অনেকটা টাইম চলে গেল, বাট বুঝতে পারলাম না। রাইট, অনেক ভালো লেগেছে আপনাকে পেয়ে আমাদের, এবং অনেক সুন্দর সময় কেটেছে, অনেক সুন্দর সুন্দর কথা আমরা জানতে পেরেছি এবং সামনাসামনি আপনাকে দেখতে পেরেছি, এত সুন্দর লাগছে আপনাকে। আল্লাহ, আপনি অনেক সুন্দরী। আর সিরিয়াসলি খুব ভালো লেগেছে এই প্রোগ্রামটাতে এসে, কারণ অনেক সময় না অনেক ফ্যান ফলোয়ার থাকে, আমার কিন্তু খুব ভালো লাগে। আমার যদি সুযোগ থাকতো যে আমি ফ্যান ফলোয়ারদের সাথে কথা বলার সুযোগ, আমি সত্যি প্রত্যেকটা ফ্যান ফলোয়ারের সাথে আমি কথা বলার ট্রাই করতাম, কিন্তু আসলে এটা তো আমাদের সুযোগ নাই। তো ধন্যবাদ জানাই এটিএন বাংলাকে যে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাকে এনেছেন। মাত্র একদিন বাকি আছে নতুন বছরে পা দিতে, সো সকলকে হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড পাশাপাশি আমার যে ফ্যান ফলোয়াররা আমার সাথে কথা বললেন, তারা কতটুকু আনন্দ পেয়েছেন আমি জানি না, বাট আমি এজ অপু বিশ্বাস অনেক বেশি আনন্দ পেয়েছি। তারাও তো বেশ উৎফুল্লভাবে আপনাকে ফোন করেছে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং অনেক শুভকামনা রইল এটিএন বাংলার পক্ষ থেকে, লাইফ অ্যান্ড বিউটির পক্ষ থেকে আপনার জন্য, জয়ের জন্য এবং আপনার পুরো পরিবারের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আপু। নতুন বছরে আরো একবার শুভেচ্ছা। দর্শক, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আশা করছি এই সময়টুকুন আপনাদের বেশ ভালো কেটেছে। আমাদের একটা বছর শেষ করে আমরা নতুন বছরে পা রাখতে যাচ্ছি। এই পুরনো বছরের যত না পাওয়া, হতাশা, দুঃখ, কষ্ট এবং নেগেটিভিটি, সেগুলোকে বাদ দিয়ে যেন আমরা নতুন বছরে নতুন উদ্যমে পজিটিভিটির সাথে আমরা শুরু করতে পারি, এবং আমাদের জীবনে যেন ভালো কিছুই আসে, আমরা যেন আমাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারি, সেই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে অগ্রিম নতুন বছরের অনেক শুভেচ্ছা।